ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য আরেকটি গল্প। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজকে আপনারা শুনবেন ভুতুড়ে অফিস। লেখক সমীক রঞ্জন রায়। সেক্টর 5-এ এই অফিস চালু হয়েছে মাস 6 হলো। কলেজ মোড়ে একটি নাম করা বিল্ডিংয়ের 8 তলায় এই অফিস। আদতে এটি একটি কল সেন্টার। দিন রাত মিলিয়ে বিভিন্ন শিফটে মোট 850 জন কর্মী এখানে কাজ করে। আমি সদ্যই এখানে জয়েন করেছি হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে। আগেই গুজব ছিল যে অফিসটা নাকি ভুতুড়ে, এবং কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম যে গুজবটা নেহাতি মিথ্যে নয়। এখানে কর্মরত সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলে জানতে পারলাম আসল ব্যাপারগুলো। জানা গেল যে এখানে নাকি বছরখানেক আগে একটি নামকরা ফার্মা কোম্পানির অফিস ছিল। অফিসেরই একটি ওয়াশরুমে এক মহিলা কর্মী ড্রাগ ওভারডোজে সুইসাইড করে। তার সাথে সাথেই বেরিয়ে আসে একটি মোটা টাকার আর্থিক প্রতারণার ঘটনা। ঘটনাচক্রে পুলিশ এসে তদন্ত শুরুর কিছুদিনের মধ্যেই অফিসটি সিল করে দেয়। বছরখানেক বাদে কল সেন্টার হিসেবে নতুন মালিকানায় এই অফিসটি আবার খুললেও আগের অফিসের বিভীষিকার ছায়া এখনও নাকি এখানে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে অনেক রাত্রে পাহারায় থাকা গার্ডের অনেকেই নাকি ওয়াশরুম থেকে শুনতে পেয়েছে মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ। কয়েকজন সিকিউরিটি গার্ড তো ইতিমধ্যেই রাত্রে কাজ করার ভয়ে পালিয়েও গেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে নাইট শিফট থাকলেও এই অফিসে রাত্রি 9টার পর কোনো মহিলাদের থাকতে দেওয়া হয় না। অনেক কর্মীদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে অফিসের ওয়াশরুম এবং মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ সম্পর্কে অনেকেই জানে। অনেককেই সন্ধ্যের পরেই কমন ওয়াশরুমটিকে এড়িয়ে যেতে দেখেছি। যদিও অফিসে একাধিক ওয়াশরুমের ব্যবস্থা থাকায় সেরকম বিশেষ সমস্যা হয়নি। এভাবে নানা ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ বেশ ভালোই এগিয়ে চলছিল। আর ঠিক তখনই কতগুলো অস্বাভাবিক ব্যাপার ঘটল অফিসে। হঠাৎই একদিন দুপুরে অফিসের চারিদিকে থাকা ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারগুলো একসঙ্গে সশব্দে ফেটে যায়। ঘটনায় কেউ আহত না হলেও কর্মীদের চোখে মুখের ভীতি আমার চোখ এড়ায়নি। অ্যাডমিন ডিপার্টমেন্টে শুরু হয়ে যায় চাপা গুঞ্জন। একসঙ্গে এতগুলো ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ফেটে গেল সেটা তাদেরও ভাবিয়ে তুলেছিল। ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক দিন সন্ধ্যার দিকে একজন মহিলা কর্মীকে কয়েকজন মিলে ধরাধরি করে সিক রুমে নিয়ে এলো। মেয়েটার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে এবং তার সাথে জ্ঞানও হারিয়েছে। অনেক চেষ্টার পর তার জ্ঞান ফিরতে জানা গেল যে সে নাকি ওই বিশেষ ওয়াশরুমে গিয়েছিল। সেখানে চোখে মুখে জল দেওয়ার সময় সে সামনের আয়নায় দেখতে পায় যে তার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে এক অদ্ভুত নারী মূর্তি। মেয়েটির বর্ণনা অনুযায়ী তার গায়ের রং একদম ফ্যাকাশে, আর সব থেকে বড় ব্যাপার হলো মেয়েটির চোখে কোনো মণি ছিল না, পুরোটাই সাদা। ওই দেখেই মেয়েটি নিজেকে আর সামলে রাখতে পারেনি। মেয়েটিকে ঘিরে কয়েকজন মিলে এক রাশ ভয় নিয়ে সেই কাহিনী শুনলেও আমার চোখ গিয়েছিল মেয়েটার হাতের দিকে। তার বাহুতে ছিল 5 আঙুলের কালশিটের দাগ। কেউ যেন ভীষণ জোরে তার হাতটা চেপে ধরেছিল। আমার সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটি চুড়িদারের হাতা দিয়ে সেই কালশিটের দাগটি লুকিয়ে নেয়। ব্যাপারটা আর কেউ খেয়াল করেনি, যদিও পরদিন থেকে মেয়েটি অফিস আসা বন্ধ করে দেয়। অফিসের মধ্যে একটি চাপা আতঙ্ক আস্তে আস্তে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। আর ঠিক
সেই সময় ঘটল আরেকটি ঘটনা। আর সেটা এবার ঘটল আমার সঙ্গে। আমার শিফট ছিল বিকেল 4টে থেকে রাত্রি 1টা পর্যন্ত। ডিউটির পর অফিসের গাড়ি আমাকে ও ওই রুটের আরও কয়েকজনকে একসঙ্গে করে বাড়ি পৌঁছে দিত। সেই রাত্রে নিজের কাজ শেষ করে অনেকটা প্রায় 1:45 নাগাদ চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হতে একটু বাথরুমে যাই। বাথরুমের দরজা দিয়ে সরাসরি ঢুকলেই হাত মুখ ধোয়ার বেসিন। আমি চোখে মুখে জল দিচ্ছি, এমন সময় সামনের আয়নায় মনে হলো যে পিছনের দরজা খুলে কেউ একজন চট করে ঢুকে ওয়াশরুমের মধ্যে ডান দিকে ছোট প্যাসেজ দিয়ে টয়লেটের জায়গার দিকে চলে গেল। প্রথমত আমি ওয়াশরুমের দরজা ছিটকি নিয়ে আটকে ছিলাম যাতে কেউ না ঢোকে। খানিকক্ষণ পরেই মাথায় এলো পিছনের দরজা দিয়ে যে ঢুকলো, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে সেটা কোনো মহিলা। অথচ এই অফিসের নিয়ম অনুযায়ী এই সময় কোনো মহিলার অফিসে থাকার কথাই নয়। আর ব্যাপারটা মাথায় আসতেই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। খেয়াল করলাম যে আমি নিজের অজান্তেই রাত্রিবেলা সেই বিশেষ ওয়াশরুমে আছি। খানিকটা নিজেকে ধাতস্থ করে সত্যি টয়লেটের জায়গার দিকে কেউ আছে কিনা দেখার জন্য প্যাসেজের দিকে যেই পা বাড়িয়েছি সেই মুহূর্তেই মনে হলো যে ঘরের তাপমাত্রা দ্রুত ঠান্ডা হয়ে আসছে। বেশ বেশ শীত করতে লাগলো। এবং সঙ্গে এটাও বুঝতে পারলাম যে আমার শরীর প্রচন্ড ভারী হয়ে গেছে। পাটা যেন মাটির সঙ্গে আটকে গেছে, আর চলছে না। মুহূর্তের মধ্যে আর একটা পরিবর্তন লক্ষ্য করলাম। বাথরুমের সমস্ত বাল্বের আলোগুলি একদম কমে গিয়ে মিটমিট করে শুধু ফিলামেন্টগুলো জ্বলতে শুরু করলো। প্রচণ্ড শীতে আমার শরীরে তখন কাঁপুনি শুরু হয়ে গেছে। প্রবেশ দরজা থেকে তখন আমি অনেকটাই দূরে চলে এসেছি। এই মুহূর্তে পালাবার তো পথই নেই, কারণ পাটাই যে আটকে গেছে। নিজের সমস্ত স্নায়ুকে একত্রিত করে মনকে খালি বুঝিয়ে চলেছি, না না, শক্ত থাক, শক্ত থাক, আরও অনেক কিছু দেখার বাকি। আর ঠিক তখনই আলো আধারির মধ্যে আমি অনুভব করলাম যে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘাড়ের কাছে অনুভব করতে পারছি তার মৃত্যু শীতল নিঃশ্বাস। আর একটা তীব্র সুগন্ধিতে বাথরুমটা যেন ভরে গেল। আর আর গন্ধটা আমার খুব চেনা। ঘাড় ঘোরানোর শক্তিই নেই, পাথরের মতো শুধু দাঁড়িয়ে আছি। ঠিক তখনই আমার বাঁদিকের হাতটা কেউ পেছন থেকে একেবারে সাঁড়াশির মতো শক্ত করে চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শ, আর এতটাই শক্ত করে ধরেছিল যে যন্ত্রণায় আর্তনাদ করতে গিয়েও বুঝতে পারলাম যে আমার মুখ দিয়ে কথা বেরোবার শক্তিও হারিয়ে ফেলেছে। তখনই কানের কাছে ফিসফিস করে নারী কণ্ঠে আমার পেছনে কেউ একজন বলে উঠল, দাঁড়িয়ে যা। কি সাংঘাতিক ফ্যাসফ্যাসের শব্দের সেই আদেশ! আদেশটা অবশ্য না করলেও হতো, এমনি জমে ল্যাম্পপোস্ট হয়ে গিয়েছিলাম আমি। এবং অনেকক্ষণ পর ধীরে ধীরে অনুভব করলাম যে ঘরের শীত ভাবটা কমে এসেছে। তীব্র সুগন্ধির গন্ধটাও
আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং বাল্বগুলো আগের মতোই ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। আমিও আমার শরীরের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছি। এইচআর রুমে নিজের ব্যাগ নিতে এসে দেখি যে একজন সিকিউরিটি সেখানে আমার জন্যই যেন অপেক্ষা করছিল। আমাকে দেখেই শশব্যস্ত হয়ে বলল, আরে স্যার, আপনার ফোনই তো লাগছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়ি এই সবাইকে নিয়ে বেরিয়ে গেছে। কি আর করা, ঘড়ি দেখে বুঝতে পারলাম যে প্রায় 20 মিনিট আমি সেখানে নষ্ট করেছি। আর তখনই আমার চোখ পড়ল হাতে 5 আঙুলের কালশিটের দাগটার দিকে। সিকিউরিটি অফিসারও সেটা দেখেছে এবং ভয়ে তার মুখ ইতিমধ্যেই সাদা হয়ে গেছে। ব্যাপারটা বেশি পাত্তা না দিয়ে তাকে প্রায় ধমক দিয়েই নিজের কাজে যেতে বললাম। এমনিতেই বাড়ি যাওয়ার কোনো উপায় নেই, আর বাথরুমের সেই ভয়ঙ্কর ব্যাপারটা মাথা থেকে তাড়ানোর জন্য নাইট শিফটের ছেলেদের সাথে আড্ডা মেরে রাতটা কাটিয়ে দেব বলে ঠিক করলাম। ঘটনাটা এখানেই শেষ হতে পারত যদি না ঘন্টা খানেক বাদে ভোর রাত্রে আমার কাছে একটা ফোন আসতো। ফোনটা আমার বসের, এবং তার কাছ থেকে জানতে পারলাম যে আমার রুটের বাড়ি যাওয়ার গাড়িটি, যেটা আমি কাকতালীয়ভাবে মিস করেছি, সেটা এয়ারপোর্টের রাস্তায় ভালো রকম দুর্ঘটনায় পড়েছে। কপাল জোরে সবাই বেঁচে গেলেও কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের নাকি স্থানীয় একটি হসপিটালে ভর্তি করানো হয়েছে। মুহূর্তের মধ্যেই কর্তব্য স্থির করে নাইট শিফটের একজন অ্যাডমিন অফিসারকে নিয়ে অতি দ্রুত গাড়ি করে বেরিয়ে পড়লাম সেই হসপিটালের উদ্দেশ্যে। হাজার হোক, আমি একজন এইচআর অফিসার, কর্মীদের প্রতি একটা দায়িত্ব তো থেকেই যায়। আর যার জন্য এত কাঠ খড় পুড়িয়ে এই অফিসে যোগ দেওয়া, সেটার ব্যাপারে আমি এখন একদম নিশ্চিত হয়ে গেছি। ব্যাঙ্গালোরের ভালো চাকরি ছেড়ে কলকাতায় জেনে শুনে ভুতুড়ে অফিস জয়েন করা, বাথরুমে দেখা সেই অপার্থিব নারী মূর্তি, সেই চেনা সুগন্ধির গন্ধ, ফ্যাসফ্যাসে গলায় তার দাঁড়িয়ে যাওয়ার আদেশ, বাড়ি ফেরার গাড়িটির দুর্ঘটনা, কোনো কিছুই কিন্তু কাকতালীয় নয়। ভোররাত্রের শুনশান রাস্তা দিয়ে গাড়িটা তীর বেগে এগিয়ে চলেছে এয়ারপোর্টের দিকে। আর আমি ভাবছি যে জীবন মানুষকে পাকে চক্রে কোথা থেকে কোথায় টেনে নিয়ে আসে। চলন্ত গাড়ির ভেতরে বসে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে 7-5 ভাবতে ভাবতে নিজের অজান্তেই মনের ভেতর থেকে একটা বিষণ্ণতার হাসি বেরিয়ে এলো। তারপর ফোন লাগালাম আমার ছোটবেলার বন্ধু নিউটাউন থানার সাব ইন্সপেক্টর সৌভিক বসুকে। মালটাকে ঘুম থেকে তুলতেই হচ্ছে। এর দিন 10 পরের ঘটনা। অফিসে বসে আমি টুকটাক কাজ করছি। পরিস্থিতি ধীরে ধীরে আপ্রাণ চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার। কপাল ভালো যে সেই রাত্রে দুর্ঘটনায় মর্মান্তিক কিছুই ক্ষতি হয়নি। বেশিরভাগকেই হসপিটাল থেকে সেই রাত্রেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। 3-4 জনের অবস্থা অবশ্য গুরুতর ছিল। 2 জনের পা ভেঙেছে, একজনের মাথা ফেটেছে, আবার একজনের মাথা ফাটার সঙ্গে নাকের হাড়ও সরে গিয়েছিল। তাদের মধ্যে 2 জন ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অফিসে যোগ দিয়েছে। দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছিল তাদের চিকিৎসার সব খরচ বহন করেছে অফিস। ইএসআইসির কাগজপত্রগুলো সুনিপুণভাবে আমি তৈরি করে দিয়েছিলাম যে যাতে কর্মীদের চিকিৎসা ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। বাজেভাবে গাড়ি চালানোর জন্য ড্রাইভারকে গ্রেপ্তারও করা হয়েছিল,
যদিও পরে অফিস অ্যাডমিন ও গাড়ির ভেন্ডারের হস্তক্ষেপে জরিমানা দেওয়ার মাধ্যমে ব্যাপারটা মিটিয়ে ফেলা হয়। তবে সৌভিক ছিল বলেই রক্ষে। সৌভিক আমার কলেজের বন্ধু, বর্তমানে নিউ টাউন থানার সাব ইন্সপেক্টর। আমি এই অফিসে জয়েন করেছি শুনে ও আমাকে একটাই প্রশ্ন করেছিল, হতভাগা, ব্যাঙ্গালোর থেকে এসে কলকাতায় জয়েন করার মতো আর কোনো অফিস খুঁজে পেলি না? আমি শুনে শুধু হেসেছিলাম। 32 বছরের যুবক হলেও ছেলেটার মনটা কিন্তু একই রকম রয়ে গেছে, এখনো আগের মতোই প্রাণবন্ত, এবং পেছনে লাগার অভ্যেসটা অবশ্য এখনো যায়নি। এইসব 7-5 ভাবতে ভাবতে কাজ করছি এমন সময় হাউসকিপিং এর একজন এসে খবর দিল যে ম্যানেজার স্যার তার কেবিনে আমাকে ডাকছেন। নিজের শার্টটাকে একটু ঠিকঠাক করে নিয়ে স্যারের কেবিনের বন্ধ দরজায় আলতো করে নক করলাম। ভেতর থেকে স্যারের আওয়াজ এলো, কাম ইন। এবং গলা শুনে মনে হলো যে পরিস্থিতি বেশ সিরিয়াস। ভেতরে ঢুকে দেখি যে সেন্টার ম্যানেজার বিশ্বদীপ দাস খুব চিন্তিত মুখে নিজের চেয়ারে বসে আছেন, এবং তার সামনে আছে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ড্রাইভার আব্দুল ভাই। চোখমুখ দেখেই বুঝতে পারলাম অলরেডি এক রাউন্ড কান্নাকাটি হয়ে গেছে। খুব স্বাভাবিক, আজ ওকে কর্তব্যে গাফিলতির জন্য চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথাটা আমি শুনেছিলাম। কেবিনে ঢুকতেই একটা খালি চেয়ার দেখিয়ে স্যার আমাকে বসতে বললেন। হ্যাঁ বলুন স্যার। জিজ্ঞাসু দৃষ্টিতে আমি তাকালাম স্যারের দিকে। সমীর, আজ আমি আব্দুলকে ডেকেছিলাম তার এক্সিট ফর্মালিটিসের জন্য। তুমি তো সবই জানো, কিন্তু আব্দুল আমাকে সেই দুর্ঘটনার রাতের ব্যাপারে কিছু কথা বলল। আমার মনে হয় যে ওকে চাকরি থেকে বের করার আগে সেটা শুনে নিয়ে তারপর ডিসিশনটা নেওয়া দরকার। হাজার হোক, একজনকে চাকরি থেকে বের করে দেওয়ার মতো ডিসিশন নেওয়ার আগে সব দিক বিবেচনা করে তো দেখাই উচিত, তাই কি না? আমি আব্দুলের দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করার আগেই হাউমাউ করে কেঁদে উঠল আব্দুল। স্যার, স্যার বিশ্বাস করুন, যবে থেকে এই কোম্পানি চালু হয়েছে তবে থেকে আমি এখানে গাড়ি চালাচ্ছি স্যার। আজ অব্দি অ্যাক্সিডেন্ট হওয়া তো দূরের কথা, কোনোদিনও লেট পর্যন্ত হয়নি। তাহলে এরকম দুর্ঘটনা ঘটে কি করে? তুমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলে গাড়ি চালাতে। না না না, প্রশ্নই ওঠে না স্যার। আজ অব্দি কোনোদিন ঘুম কেন, ঝিমাতে ঝিমাতেও গাড়ি চালাইনি। কিন্তু কিন্তু সেদিন মানে বলেই ঢোক গিলল আব্দুল। বেশ ভয় পেয়েছে যেন। কি হয়েছিল সেদিন? মনে কিছু একটা আঁচ করে আব্দুলকে প্রশ্নটা করলাম আমি। স্যার, মানে মানে গাড়িটা স্যার এয়ারপোর্ট 1 নম্বর গেট পর্যন্ত ঠিকঠাকই এসেছিল। ঠিক তখনই নাকে একটা তীব্র গন্ধ আসে জানেন, ঠিক যেন পেছনের সিটে কেউ একটা তীব্র সুগন্ধি গায়ে মেখেছে। সুগন্ধির কথাটা শুনেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মনে পড়ে গেল যে সেদিনের ওয়াশরুমের ঘটনাটার কথা। সরাসরি আব্দুলের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তারপর স্যার গন্ধটা নাকে আসতেই বুঝলাম যে পেছনের সিট থেকেই আসছে। আমার চোখটা আপনা থেকেই চলে গিয়েছিল গাড়ির রিয়ার ভিউ আয়নার দিকে। তারপর যা দেখলাম স্যার। আমি তাকালাম বিশ্বদীপ স্যারের দিকে। নির্বিকারভাবে শুনে চলেছেন। বুঝলাম যে গল্পটা আগেই আব্দুলের কাছ থেকে উনি শুনে ফেলেছেন।
কি দেখলে? স্যার, বিশ্বাস করবেন কিনা জানি না, দেখলাম যে পেছনের সিটে 3 জন ছেলের মাঝখানে একটা নারী মূর্তি বসে আছে। গায়ের রং একদম ফ্যাকাশে, চুলগুলো না কেমন এলোমেলো। আয়নায় তাকাতেই সে সরাসরি আয়নার মাধ্যমে আমার দিকে তাকালো। স্যার 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 আমি স্পষ্ট দেখলাম যে তার চোখে কোনো মনি ছিল না স্যার। কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওতেই ভয় পেয়ে আমার সব তালগোল পাকিয়ে যায়। আর তখনই গাড়িটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সত্যি স্যার, সত্যি বলছি, একটুও বানিয়ে বলছি না স্যার। সত্যি বেশ ভয় পেয়েছে আব্দুল। বিশ্বদীপ স্যার নিজের জলের বোতলটা আব্দুলের দিকে এগিয়ে দিল। বোতলটা হাতে নিয়েই ভেঙে পড়ল আব্দুল। স্যার স্যার ওটা মোটেই রক্ত মাংসের মেয়ে ছেলে ছিল না স্যার, সত্যি বলছি। এরপর অনেক কষ্টে আব্দুলকে শান্ত করে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হলো। সব মিটিয়ে আবার বসলাম স্যারের সামনে। সমীর, আব্দুলকে কি করবে? কি মনে হচ্ছে, গল্প দিচ্ছে? তোমাকেই জিজ্ঞেস করছি কারণ আমি জানি যে এখানে তুমিও কিছু দেখেছো, which is not normal। বলে সরাসরি তাকালেন আমার দিকে। কোনো রকম ভনিতা না করে সেদিনের ওয়াশরুমের ব্যাপারটা আমি স্যারকে বললাম। হাতের কবজিতে সেই কালশিটে দাগটাও দেখালাম নিজের শার্টের আস্তিন গুটিয়ে। সব শুনে স্যার অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এখানে আসার আগে অনেক কিছুই শুনেছিলাম যেন। প্রথমে ভেবেছিলাম যে সবটাই হয়তো গুজব, কিন্তু যত দিন এগিয়েছে ততই বুঝতে পেরেছি যে সবটা গুজব নাও হতে পারে। কিন্তু এখন যা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তাতে চট করে এই মুহূর্তে অন্য কোথাও অফিস নেওয়াও সম্ভব নয়, বুঝলে। 700 জন কর্মী প্লাস 150 জন সাপোর্ট স্টাফ, এত তাড়াতাড়ি কোথায় পাবো এত বড় জায়গা? অসহায়ভাবে স্যার তাকালেন আমার দিকে। আপনি কি এখানে কোনোদিনও কিছু ফিল করছেন বা দেখেছেন? না, তবে আমি ব্যাপারটা নিয়ে কোনো রকম বাড়াবাড়ি চাই না। কপাল ভালো যে এখনো সবকিছু কন্ট্রোলে আছে। কর্মীদের মধ্যে এই ভয়টা ছড়িয়ে গেলে ব্যবসাটাই লাটে উঠে যাবে। তবে তবে স্যার, আপাতত আপনি ওই বিশেষ ওয়াশরুমটা সিল করার ব্যবস্থা করুন। ওকে। বলেই স্যার ফোন লাগালেন অ্যাডমিন ডিপার্টমেন্টে। আমিও রুম থেকে বেরিয়ে নিজের কাজে মন দিলাম। সেদিনই রাত 8টা নাগাদ ঘটল ঘটনাটা। আমি আমার কেবিনে কাজ করছি, হঠাৎ একজন সিকিউরিটি গার্ড হন্তদন্তভাবে এসে আমাকে বলল, স্যার স্যার এক্ষুনি একটু নিচে আসুন, বিশ্বদীপ স্যার লিফটে অজ্ঞান হয়ে গেছেন। শুনেই পড়ি কি মরি করে কোনো রকমের লিফটে করে বিল্ডিংয়ের নিচে এসে দেখি যে স্যারকে 2-4 জন মিলে ধরাধরি করে নিচে থাকা চায়ের দোকানের বেঞ্চে একটু বসিয়ে রেখেছে। মাথা আর শার্ট ভেজা দেখে বুঝলাম যে সদ্য মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে ভদ্রলোকে। চোখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক যেন এই মুহূর্তে একটা ঝড় বয়ে গেছে প্রবীণ এই ভদ্রলোকের ওপর দিয়ে। স্যার ঠিক আছেন কিনা জিজ্ঞেস করতেই উনি আমার দিকে সম্পূর্ণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে নীরবে হালকা করে মাথা নাড়লেন। সঙ্গে থাকা অ্যাডমিনের ছেলেটি দোকান থেকে 1 কাপ গরম চা এনে স্যারকে দিতেই স্যার ওটাকে হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে একভাবে বেঞ্চে বসে থাকলেন।
অবস্থা স্বাভাবিক বুঝে যে যার মতো নিজের কাজে চলে যাওয়ায় ভিড়টা অনেকটা হালকা হয়ে এলো। আস্তে আস্তে গরম চায়ের ভাঁড়টায় চুমুক দিতে দিতে ভদ্রলোক যেন একটু ধাতস্থ হলেন। খেয়াল করে দেখলাম যে ভাঁড় ধরে রাখা অবস্থায়ও ওনার হাতটা অল্প অল্প কাঁপছে। খানিকক্ষণ পরে অত্যন্ত অন্যমনস্ক ভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আমার জন্য একটা উবের বুক করে দিতে পারবে ভাই? নিশ্চয়ই স্যার, এখনই করছি। গাড়ি আসতে 7 মিনিট সময় লাগবে সেটা জানাতেই স্যার খুব সাবধানে উঠে দাঁড়ালেন। রাস্তায় দুপা এগিয়ে আমার দিকে ঘুরে বললেন, সুবীর, আই স হার। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, বাট আই স হার। হে ভগবান! বলতেই স্যারের পাটা টলে গেল। ঠিক সময় না ধরলে স্যার হয়তো রাস্তার উপরই পড়ে যেতেন। স্যার স্যার আপনি আর একটু বসুন। নো নো নো, আই এম ফাইন। কোনোভাবে নিজেকে সামলে শুকনো গলায় আমাকে সান্ত্বনা দিলেন। আব্দুল ঠিকই বলেছিল জানো, অফিসটা ভুতুড়ে। আমি যা দেখলাম, নেহাত আমি বলেই সামলে নিয়েছি। গলার আওয়াজ শুনে মনে হলো যে একটু যেন কনফিডেন্স এসেছে ভদ্রলোকের। সত্যি কপাল ভালো। আমার ঘাড়ে হাত রেখে উনি বলে চললেন, আমি লিফটে ঢুকেই গন্ধটা পাই, একটা একটা তীব্র সুগন্ধির গন্ধ। আটতলায় লিফটে উঠে নিচে নামার জন্য আমি 0 বাটন প্রেস করতে দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লিফটের ভেতরের লাইটটা অফ হয়ে যায়। আর তারপরেই বুঝতে পারলাম যে লিফটের ভেতরটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, আর গন্ধের তীব্রতাটাও বেড়ে চলেছে। তুমি তো জানো যে লিফটে এসি নেই। আপনি কি কিছু দেখতে পেলেন? Yes, I saw her. It was horrible. লিফটের বন্ধ দরজা সংলগ্ন কাঁচের আয়নায় তাকে দেখলাম। হে ভগবান! স্যার কাঁপা কাঁপা হাতে নিজের চোখে মুখে হাত বুলিয়ে তখনও লেগে থাকা জলগুলি মোছার চেষ্টা করলেন। আমার পেছনেই সে দাঁড়িয়েছিল, একদম আব্দুল যেরকম বলেছিল ঠিক সেই রকমই, কোনো ভুল নেই। লিফটের ভেতরের হালকা নীলাভ ইমার্জেন্সি আলোয় দেখতে আমার কোনো ভুল হয়নি। একদম ফ্যাকাশে গায়ের রং, একটু রক্ত নেই গায়ে, অবিন্যস্ত চুল, চোখের মনি নেই, আর সাথে মুখে ক্রূর একটা হাসি। পরিষ্কার বুঝতে পেরেছি যে স্যারের গায়ে কাঁটা দিয়ে উঠছে আবার। হতেও তো পারে স্যার আব্দুলের কথাগুলো আপনার মাথায় ঘুরছিল, তাই সেখান থেকেই হয়তো হ্যালুসিনেশন হয়েছে। ওনাকে একটু হালকা করার জন্যই কথাটা বললাম আমি। শাট আপ! পুরনো মেজাজে ঝাঁঝিয়ে উঠলেন স্যার। ওটা যদি হ্যালুসিনেশন হয় তাহলে এটা কি? বলেই ডান হাতের আস্তিন গুটিয়ে হাতটা আমার চোখের সামনে তুলে ধরলেন। হাতটা দেখেই আমি চমকে উঠলাম। স্যারের হাতেও 5 আঙুলের টাটকা কালশিটের দাগ। হাত আমি বলি সামলে উঠেছি। আমার বয়সে অন্য কেউ থাকলে হার্ট ফেল করতো এতক্ষণে। আপনি বলেই মানে? Because I believe in all these things. বলেই স্যার চুপ করে গেলেন। ইতিমধ্যে গাড়িও এসে পড়েছে। আমি দরজা খুলে দিতেই স্যার সাবধানে উঠে বসলেন। দরজা বন্ধ করতেই গাড়ির জানালা দিয়ে হাত বের করে
আমার হাতটা 2 হাতে ধরে বললেন, আজকের ঘটনাটা প্লিজ কাউকে বলতে চেও না। আই ডোন্ট ওয়ান্ট এনি প্যানিক ইন দ্য অফিস। আচ্ছা, আব্দুলকে কি করবে কিছু ভাবলে? আমি ওর এক্সিট ফর্মালিটিস করাইনি স্যার। আপনি বললে আজকে রেস্ট নিক। কাল থেকে ওকে না হয় আবার অফিসে ডেকে নেব। তাই করো, তাই করো। আর থ্যাংক ইউ, সত্যি। আপনি সাবধানে বাড়ি যান স্যার, আর পৌঁছে অবশ্যই একটা ফোন করবেন কিন্তু। স্যার একটা শুকনো হাসি দিলেন, সঙ্গে সঙ্গে গাড়িও ছেড়ে দিল। তখনই আমি দ্রুত ওপরে উঠে অ্যাডমিন টিম লিডারকে সঙ্গে নিয়ে সিকিউরিটি রুমে সময় মিলিয়ে স্যার যখন লিফটে ঢুকেছিলেন সেই সময়কার লিফটের সিসিটিভি ক্যামেরা ফুটেজটা চেক করলাম। পরিষ্কার দেখতে পেলাম যে স্যার ঢোকার পর দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ভেতরে লাইট অফ হয়ে যায়, সাথে সাথে সিসিটিভি ক্যামেরাও পুরো ব্ল্যাক আউট। 2 মিনিট পরেই আবার ভেতরের লাইটও জ্বলে উঠেছে। লিফট ততক্ষণে 1 তলায় চলে এসেছে, আর আলো জ্বালার সঙ্গে সঙ্গেই দেখা গেল যে স্যার লিফটের মেঝেতে পড়ে আছে। 2 মিনিট কি হয়েছিল ভেতরে সেটা বোঝার কোনো উপায় নেই। আমার পাশে দাঁড়ানো অ্যাডমিন টিম লিডার আমতা আমতা করে বলছে, এটা স্যার স্যার এটা শিওরই পেতনিটারই কাজ। দোষ কোথাও পেতনি দেখা যাচ্ছে? স্যার নিজেই বলেছেন তার প্রেশার ফল করেছিল। তোমরাও পারো মাইরি। চোখ পাকিয়ে তাকালাম অ্যাডমিন টিম লিডারের দিকে। প্যানিকটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এমপ্লয়ীদের মধ্যে ভয়টা একবার ছড়িয়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। কল সেন্টারের সব কাজ তখন মাথায় উঠবে। খুব সাবধানে সবকিছু হ্যান্ডেল করতে হবে। এইচআর ডিপার্টমেন্টের বাকি মেম্বারদের সঙ্গে কথা বলে একটু হালকা হতে রুম থেকে বাইরে এলাম। অফিসের বিরাট ফ্লোরে তখন চলছে একসাথে 300 জন টেলিকলারের ব্যস্ত গলার কলরব। একটি নামী টেলিকম কোম্পানির কাস্টমার হেল্প ডেস্ক এটি, তার উপর এখন আবার পিক আওয়ার। সবাই কাস্টমারদের বোঝাতে ব্যস্ত। ওদের ব্যস্ততার আড়ালে কত কিছু যে হয়ে যাচ্ছে তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই যত ব্যস্ত থাকে ততই ভালো। রাত্রি তখন 10টা। ভাবলাম যে নিচে থেকে একটু চা খেয়ে আসি। পা বাড়ালাম লিফটে। নিচে যাওয়া 0 বাটনটা টিপতেই দরজা বন্ধ হয়ে গেল। সাথে সাথেই বন্ধ হয়ে গেল ভেতরের লাইট। নাকে আসলো আবার সেই তীব্র মিষ্টি গন্ধটা। বেশ বুঝতে পারছি যে ঠান্ডায় শরীরে কাঁপুনি আসছে। ভেতরে হালকা নীলাভ ইমার্জেন্সি আলোয় চোখটা সয়ে যেতেই পরিষ্কার দেখতে পেলাম তাকে। লিফটের ভেতরে দরজা সংলগ্ন আয়নায় বুঝতে পারলাম যে সে আমার পিছনেই দাঁড়িয়ে আছে। মিষ্টি গন্ধটা আরো তীব্র হয়ে উঠল, সাথে পাল্লা দিয়ে ঠান্ডাটাও বেড়ে গেছে অনেকটা। নিষ্পলকভাবে চেয়ে থাকলাম আমার পেছনে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটির দিকে। ফ্যাকাশে শরীরটা চুপচাপ দাঁড়িয়ে আছে আমার থেকে ঠিক 1 আঙুল দূরে। মণিহীন চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন কোনো উত্তর চাইছে আমার কাছে। আমার সব গায়ের লোম খাড়া হয়ে উঠেছে ঠিকই, কিন্তু আমি অন্য ধাতুতে তৈরি। শরীরের সমস্ত স্নায়ু ততক্ষণে শক্ত করে ফেলেছি। আমার তো জ্ঞান হারালে চলবে না। এই মেয়েটার জন্যই সুদূর ব্যাঙ্গালোরের চাকরি ছেড়ে কলকাতার এই অফিসে জয়েন করা। এর জন্যই তো এত কিছু।
মনকে শক্ত করে আয়নার দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, অধৈর্য হোস না, আর কটা দিন একটু অপেক্ষা কর। তুস যত সব আজগুবি কেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ওই হিউম্যান ক্লোনিং এর যুগে বসে তুই আমাকে তোর ভুতুড়ে অফিসের ঘটনাগুলোকে বিশ্বাস করতে বলছিস? অত্যন্ত বিরক্তভাবে আমার দিকে তাকালো সৌভিক। আচ্ছা, তাহলে এটাকে কি বলবি? নিজের শার্টের আস্তিন গুটিয়ে সেই কালশিটে 5 আঙুলের ছাপটা দেখানোর জন্য সৌভিকের চোখের সামনে তুলে ধরলাম। এতদিন হয়ে গেলেও দাগটা কিন্তু এখনো স্পষ্ট। সৌভিক আমার হাতটা ধরে কালশিটে দাগটা দেখলেও বেশ বুঝতে পারলাম যে তার চোখে মুখে অবিশ্বাসের ভাবটা একদমই যায়নি। আমি বসে আছি নিউটাউন থানায় আমার বন্ধু সাব ইন্সপেক্টর সৌভিকের ঘরে। লিফটে দেখা ওই ঘটনার পর বেশ কিছুদিন হয়ে গেছে। সেই দিন বাড়ি ফিরে অসুস্থতার কারণে স্যার এখনও কাজে যোগ দিতে পারেননি, যদিও ফোনে রোজই যোগাযোগ হয় আমাদের। গতকালকেই স্যার আমাকে ফোন করে বলেন, সমীর, ডু হোয়াট এভার ইজ নেসেসারি। আমি এই সমস্যাটার একটা সমাধান চাই। এই সময় বিজনেসের কোনো রকম ক্ষতি আমরা মেনে নিতে পারবো না। কিন্তু স্যারের সঙ্গে আলোচনা করে নিউটাউন থানায় সৌভিকের সঙ্গে দেখা করতে আসা, যদিও একজন পুলিশকে এই ঘটনার কথা বলে কতটা যে সুবিধে করা যাবে সে ব্যাপারে স্যারের সন্দেহ আগে থেকেই ছিল। এবং এখানে বসে প্রায় 1 ঘন্টা ধরে ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার পর একটাই জিনিস বোঝা গেল, সৌভিকের সাথে প্যারানর্মাল জিনিস নিয়ে আলোচনা আর একটা হাতিকে জাঙ্গিয়া পড়ানো একই ব্যাপার, অর্থাৎ এক কথায় অসম্ভব। ওখানে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা কি তুই জানিস? আমার হাতের কালশিটে দাগটা পর্যবেক্ষণ করা হয়ে গেলে সরাসরি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো সৌভিক। ওই যেটুকু সিকিউরিটি আর এদিক ওদিক লোকের মুখ থেকে শুনতে পেরেছি ওইটুকুই। সৌভিকের সামনের চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিয়ে উত্তর দিলাম আমি। তুইও আর জায়গা পেলি না জয়েন করার? হ্যাঁ, তোদের অফিস চালু হওয়ার আগে ওই জায়গায় একটা ওয়েলনেস ইনকর্পোরেশন বলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির অফিস ছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওষুধ সাপ্লাই দেওয়া এদের কাজ, এবং এর সাথে উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের কিছু জায়গায় নিজস্ব ফ্যাক্টরিও ছিল। তোদের মতো এত না হলেও 100 কর্মী কাজ করতো ওখানে। মোটামুটি 1 বছর আগে হঠাৎ একদিন খবর আসে যে ওই অফিসের অ্যাকাউন্টেন্ট মহিলা নাকি অফিসেরই ওয়াশরুমে সুইসাইড করেছে। মহিলাটার নামটা ঠিক মনে পড়ছে না। সায়ন্তনী রায়, তাই তো? বাবা, এত খোঁজ রেখেছিস তাহলে? সঠিক নামটা মনে পড়তে আমার দিকে তাকিয়ে হেসে উঠল সৌভিক। তারপর আবার শুরু করলো, সেই সময় সেক্টর 5-এ পোস্টিং থাকার জন্য তদন্তের কাজে আমিই গিয়েছিলাম। খবর পেয়ে সন্ধে নাগাদ গিয়ে দেখি যে ওয়াশরুমে ওই মহিলার মৃতদেহ তখনও পড়ে আছে। খোঁজ নিয়ে জানা যায় যে ওই মহিলা নাকি ওয়াশরুমে ঢুকে ভেতর থেকে লক করে দিয়েছিল, এবং অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও উনি না বেরোনোয় কিছু লোকের সন্দেহ হয়। তখন তারা দরজা ধাক্কাধাক্কি করেও কোনো ফল না হওয়াতে অগত্যা দরজা ভেঙে ওয়াশরুমে ঢোকে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরে পোস্টমর্টেম রিপোর্ট থেকে ওই ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুর ব্যাপারটা পরিষ্কার হয়। কি ধরনের ড্রাগ? অ্যাংজাইটি ও নার্ভাসনেস কমানোর জন্য ওই বিটা ব্লকার জেনারিকের যে ওষুধ হয় সেটা অতিরিক্ত পরিমাণে নেওয়ার ফলে এই অবস্থা। তুই শিওর যে এটা সুইসাইড কেস? খালি চায়ের কাপটা টেবিলে রেখে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অবশ্যই। ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, যেটা পরে ভাঙা হয়। ঘটনার দিন অফিসে কারোর সাথে তার কোনো গোলমালের কথাও শোনা যায়নি।
এবং এটা ভিডিও ফুটেজ থেকেও পরিষ্কার হয়েছে পরে যে অর্থাৎ অফিসের কেউ জোর করে তাকে এই ড্রাগ দিয়েছে এরকমও প্রমাণ হয় না। খোঁজ নিয়ে জানা গেছে যে সায়ন্তনী নিজেও নাকি কয়েকদিন ধরে খুব আপসেট ছিল এবং এই আপসেটের কারণটাও পরে বেরিয়ে আসে। নিজের হাতে চা শেষ করে একটু থামলো সৌভিক। কি কারণ? এবার একটু কৌতূহল নিয়েই তাকালাম বন্ধুর দিকে। কি আর, নিজে ছিল অ্যাকাউন্টেন্ট, আর সেই সুযোগ নিয়েই বেশ কয়েক কোটি টাকার হিসেব এদিক ওদিক করেছিল সে। আসলে এই ফার্মা কোম্পানিটি তার নিজস্ব সকল অধীনস্থ সংস্থা এবং ফ্যাক্টরিগুলোর অ্যাকাউন্টস অডিটের দায়িত্ব দিয়ে রেখেছিল একটা থার্ড পার্টি অ্যাকাউন্টস ফার্মকে, যারা বছরে 2 বার কোম্পানির সমস্ত হিসেব নিকেশ অডিট করত। খোঁজ নিয়ে জানা গেছে যে যবে থেকে এই অডিটের অফিসে এসে অডিট শুরু করে তবে থেকেই নাকি সায়ন্তনী অত্যন্ত অন্যমনস্ক হয়ে পড়েছিল। ঠিক যেন কোনো চাপা টেনশন তার মধ্যে সবসময় কাজ করছে। অবশ্য এতগুলো টাকার ঘাপলা করে থাকলে এটা তো হওয়াই স্বাভাবিক। ধরা পড়ে যাওয়া অবশ্যম্ভাবী দেখেই হয়তো সুইসাইডের রাস্তাটা বেছে নিয়েছে। তাহলে অফিসটা কেন বন্ধ হয়ে গেল? প্রশ্নটা অনেকক্ষণ ধরে গলায় কাটার মতো বিঁধেছিল, তাই একসময় করেই ফেললাম। আসলে তদন্ত করতে এবং হিসাব মিলাতে গিয়ে কোম্পানির ডকুমেন্টেশনেও অনেক গোলমাল আমাদের নজরে আসে। প্রচুর ট্যাক্স ফাঁকি, কোটি কোটি টাকার হিসেবের গন্ডগোল, তার উপর অফিসের মধ্যেই একটা সুইসাইড। কেস পুরো সুটকেস হয়ে যায়। ওয়েলনেস ইনকর্পোরেশনের 2 ডিরেক্টরকে কোর্টেও হাজির করা হয়। ট্যাক্স ফাঁকি এবং কোটি কোটি টাকার এদিক ওদিক হওয়াটা তারা ওই সুইসাইড করে ফেলা সায়ন্তনীর ওপর ফেলেই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টাও করে। অবশেষে বিশাল পরিমাণে সরকারের কর ফাঁকি এবং অসম্পূর্ণ অনেক ক্ষেত্রে ভুয়ো ডকুমেন্টস পেশ করার কারণে আদালত ওই 2 ডিরেক্টরকে দোষী সাব্যস্ত করে ও অফিস সিল করে দেওয়া হয়। এবার একটু অবাক হয়ে প্রশ্ন করলাম, তাহলে এমন অবস্থায় ওই একই জায়গায় আমাদের অফিস খুলে গেল কিভাবে? মামলা এখনো যে চলছে তা তো আমি তোকে একবারও বলিনি। তবে দোষী সাব্যস্ত হওয়া ওই 2 ডিরেক্টরকে প্রথম দিকে গ্রেফতার করা হলেও পরবর্তীকালে মোটা টাকার বিনিময়ে দুজনেই জামিন পেয়ে যায়। মাথার ওপর বড় রাজনৈতিক নেতার হাত ছিল, তাই জামিন পেতেও খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দুজনেই 1 মাসের ব্যবধানে অস্বাভাবিকভাবে মারা যায়। একজন গাড়ি অ্যাক্সিডেন্টে আর একজন হার্ট অ্যাটাকে। তা ডিরেক্টর দুজনের এরকম আচমকা মৃত্যুতে মামলা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। পরে তোদের ওই বস অনেক কাঠখড় পুড়িয়ে এই অফিস স্পেসটা পায় যেখানে তুই কাজ করছিস। তবে ততদিনে অফিসটা যে ভুতুড়ে সে তকমাটা লেগেই যায়। তবে ওই 2 ডিরেক্টর যেভাবে মারা গেল তার সঙ্গে কোনো প্যারানর্মাল কানেকশন নেই বলছিস? মানে কাকতালীয়ের পক্ষে ব্যাপারটা একটু বড্ড বড়বাড়ি হয়ে যাচ্ছে নাকি? হাতিকে জাঙ্গিয়া পড়ানোর শেষ চেষ্টা করলাম আমি। এই দেখ ভাই, দুজনেরই বয়স 50-এর উপর, তার মধ্যে একজন মারা যায় হার্ট অ্যাটাকে আর অপরজন মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। এর মধ্যে আমি কিন্তু কোনো প্যারানর্মাল কানেকশন দেখতে পাচ্ছি না বাবা। তাও তুই একবার অফিসে এলে একটু ভালো হয়। এতজন লোক নিশ্চয়ই ভুল বলবে না। আর আমার বসও কিন্তু ব্যাপারটা দেখেছেন। তুই যেহেতু এর তদন্তে ছিলি তাই আমার বসও চান যে তুই একবার অফিসটা ঘুরে যা। অন্তত আমার কথা রাখার জন্য 1 রাত্রে না হয় অফিসে এসে দেখ, অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা। এই দাঁড়া দাঁড়া, এই তোর দাবিটা কি শুনি? হ্যাঁ? এবার স্পষ্টতই অধৈর্য দেখালো সৌভিককে। আমার মন কি বলছে জানিস? কিছু একটা গন্ডগোল হয়েছে। সায়ন্তনী এখনো সুবিচার পায়নি, তাই ওই জায়গায় এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি চাই যে কেসটা আবার রিওপেন হোক।
আপনারা শুনছিলেন লেখক সমীক রঞ্জন রায়ের লেখা ভুতুড়ে অফিস গল্পটির প্রথম পর্ব। এই গল্পটির দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। এবং এই চ্যানেলে গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে এবং আপনার সব পরিচিতদের সাথে শেয়ার করে ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর ফিউচার নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটিকে ক্লিক করতেও কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।